২৪-এর উত্তাল জুলাইয়ে রাজধানীর মোহাম্মদপুরের অপ্রকাশিত কিছু ভিডিও, যেগুলো সে সময় প্রচার করা সম্ভব হয়নি। এই ভিডিওগুলো বিশ্লেষণ করে আমরা দেখতে চাই হাসিনা পতন আন্দোলনে জীবনবাজি রেখে কারা দিনের পর দিন মোহাম্মদপুর অবরুদ্ধ করে রেখেছিল, ঘটনাস্থলে কার নির্দেশে চলেছিল নির্বিচারে গুলি। জুলাই আন্দোলনে ঢাকার অন্যতম এলাকা ছিল মোহাম্মদপুর। শেখ হাসিনার তৎকালীন বাসভবন গণভবন থেকে মাত্র ১.৫ কিলোমিটার দূরে। বছিলা চৌরাস্তাকে কেন্দ্র করে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, বছিলা ব্রিজ, ঢাকা উদ্যান ও রায়েরবাজার বধ্যভূমি। ১৮ জুলাই থেকে কয়েক ধাপে এই এলাকাই ছিল অবরুদ্ধ। অপ্রকাশিত এই ভিডিওগুলো ২৪-এর ২০শে জুলাইয়ের কারফিউর প্রথম দিন। কিন্তু কারফিউ ভেঙেই মোহাম্মদপুরের রাস্তায় তখন হাজারো আন্দোলনকারী। দফায় দফায় টিয়ারশেল, রাবার বুলেট ছুঁড়েও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছিল না। এক পর্যায়ে সেনা সদস্যরা এগিয়ে আসেন, সাথে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। হ্যান্ড মাইকে বারবার আন্দোলনকারীদের সরে যাওয়ার আহ্বান জানান তারা, নইলে গুলি করার হুঁশিয়ারি দেন। কিন্তু বন্দুক তাক করলেও সে সময় গুলি ছোড়েননি সেনা সদস্যরা, বরং আন্দোলনকারীদের সাথে কথা বলতে এগিয়ে যান তারা। উদ্দেশ্য বুঝিয়ে তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়া। এই সুযোগে সেই সময় গণমাধ্যমের সাথে কথাও বলেন কয়েকজন আন্দোলনকারী। দেখেন কি করছে, কি করছে। সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থী আদিল আহনাফ অনার্সে পড়তে মাত্রই তখন ঢাকায় এসেছেন, মেসে থাকেন। ভার্সিটির সিনিয়রদের অনুপ্রেরণায় জুলাইয়ের ১৮ তারিখ থেকেই আন্দোলনে নেমে পড়েন। ২৪-এর অপ্রকাশিত ভিডিওতে সাদা টি শার্ট পরা যে তরুণ আমাদের সাথে কথা বলছিলেন, তিনিই সেই আহনাফ। সোশ্যাল মিডিয়া সূত্রে তাকে খুঁজে পাওয়া। যখন আন্দোলনটা করতেছিলাম, তারা আমাদের বারবার রাস্তা ছেড়ে চলে যেতে বলছিল বাসার দিকে। আমরা যখন রাস্তায় অবস্থান করতেছিলাম, রাস্তা যখন ছাড়তে চাচ্ছিলাম না, ঠিক ৮টার দিকে তারা আমাদের দিকে নির্বিচারে গুলি করতে থাকে এবং ওই গুলিতে প্রায় ১৫ থেকে ২০ জনের গায়ে গুলি লাগে এবং তারা রাস্তায় লুটিয়ে পড়ে। তো বেশ কিছু আহত ভাইদেরকে তাদেরকে আমরা নিয়ে আনতে সক্ষম হই এবং কিছু আহত ভাইরা তারা রাস্তায় হামাগুড়ি দিতে থাকে। আর কিছু ভাই গুলি লাগার ফলে তারা ডেড স্পট হয়ে ওইখানেতেই মারা যায়। লাশের প্রায় একটা স্তূপ জমে যায় মোহাম্মদপুরে। তো ওই লাশের স্তূপগুলো আনার জন্য, আর যেই ভাইগুলা আহত হয়েছিল, কাতরাচ্ছিল রাস্তায় পড়ে, তাদেরকে যখন আনার জন্য আমরা বারে বারে চেষ্টা করতেছিলাম তাদেরকে আনার জন্য, ঠিক ওই অবস্থাতে পুলিশ আমাদের দিকে গুলি করতে থাকে, অর্থাৎ তাদের কাছে আমাদেরকে যেতে দেওয়া হচ্ছিল না। কিভাবে গড়ে উঠেছিল মোহাম্মদপুরের দুর্ভেদ্য সেই প্রতিরোধ? এই জুলাই যোদ্ধা জানান, শুরুতে মকবুল হোসেন কলেজের শিক্ষার্থীরা রাজপথে নামেন। আন্দোলনের তীব্রতায় এক পর্যায়ে তাদের সাথে যুক্ত হন স্থানীয় কয়েকটি মাদ্রাসার শিক্ষার্থী ও অগুন্তি সাধারণ মানুষ। মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা। হাসিনা বিরোধী লড়াইয়ে সম্মুখ সারিতেই ছিলেন এই মাদ্রাসার শিক্ষার্থীরা। গুলিবিদ্ধ হন অনেকেই। মাদ্রাসাটির এই শিক্ষার্থী ছিলেন মোহাম্মদপুরের আন্দোলনের অন্যতম সংগঠক। জানালেন তার চোখের সামনে কি ভয়ানক নৃশংসতা চলেছে জুলাই আগস্টে। আমাদের এক ভাই সরাসরি এই জায়গায় সবগুলা হেডশট করেছে, কারো গুলি এখানে লেগেছে। একজনকে তো দেখলাম যে এই জায়গায় লাগছে, মনে হয় যেন এই মুহূর্তে শেষ হয়ে যাবে। এরপরে সবচেয়ে বেশি মর্মান্তিক যে ঘটনাটা ছিল, ৭-৮ বছরের একটা বাচ্চা, তার এই জায়গায় কোপ দিয়েছে। এই জায়গায় ঠিক কোপ দেওয়ার পরে তখন তার মা যে চিৎকার করছিল, বাচ্চার মা পাশে ছিল, চিৎকার। আমি আমার সহযোদ্ধাদেরকে বলছিলাম যে তখন যদি এই হাসিনার পতনের জন্য, তাদের এই শোচনীয় পরিণতির জন্য, তাদের করুণ পরিণতির জন্য এরকম একজন মায়ের আর্তনাদই যথেষ্ট। মনে হয় যেন সেদিন তার মায়ের সে আর্তনাদে আসমান কেঁপে উঠেছিল ভাই।
আবারও ফিরে যায় অপ্রকাশিত সেই ভিডিওটাতে। শিক্ষার্থীদের পাশাপাশি কারফিউ ভেঙে মোহাম্মদপুরের রাস্তায় নামা অনেকেই ছিলেন সাধারণ মানুষ, মলিন পোশাক আশাক। বছরান্তে সেই মানুষগুলোকে খুঁজে বের করার চেষ্টা। যে স্পটগুলোতে সবচেয়ে বেশি সংঘর্ষ হয়েছে সেখানকার স্থানীয়দের ছবি দেখাই, কেউ তাদের চিনে কিনা। বছিলা চৌরাস্তার পাশে ঠিক যেই পয়েন্টে সবচেয়ে বেশি সংঘর্ষ হয়েছে সেখানেই বটতলায় শাহাবুদ্দিনের চায়ের দোকান। আমাদের দেখানো ছবির একজনকে চিনতে পারলেন, নাম বেলাল, পেশায় ট্রাক চালক। চায়ের দোকানি শাহাবুদ্দিন জানান, 20 জুলাই সেনাবাহিনী চলে আসার পর রীতিমতো তাণ্ডব চালায় পুলিশ, নির্বিচারে চলে গুলি, প্রাণ হারায় অনেক মানুষ। সেই চায়ের দোকানেই কথা হয় 24-এর 3রা অগস্ট রাতে গুলিবিদ্ধ এক পরিবহন শ্রমিকের সাথে। তার নামও শাহাবুদ্দিন। আবার পরে এখান থেকে আবার পুলিশ ওই মোহাম্মদপুরের ওই যে ফাঁড়ির পুলিশটি আছে, আল্লাহ করিম মসজিদের সামনে দিয়ে ওই ফাঁড়ির পুলিশগুলো দৌড়ান দিছে সবাইরই। তা আমি আবার পড়ে গেছি, এই ওদিকে আবার রাস্তাটা ইট পাথর পড়া ছিল, পড়ে গেছি, এখানেও ব্যথা পাইছি। আবার এই যে এই পায়ে এখানে একবারে কতগুলা ছড়াগুলি লাগছে, 8-10টা। দিনে যেমন তেমন জুলাইয়ের 18, 19 ও অগস্টের 2 থেকে 4 তারিখ পর্যন্ত সময়টায় রাতের অন্ধকারে ভয়াবহ নির্মমতা নেমে আসত মোহাম্মদপুরে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে আন্দোলনকারীদের উপর নির্বিচারে গুলি চালাত পুলিশ, বিজিবি, র্যাব। সাথে থাকত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অস্ত্রধারীরাও। দিনে 12টা 12 রাতে একটা বন্ধু আমার রাস্তায় গুলিগুলো করতো। আবার সন্ধ্যায়ও করতো। এবার আমার সন্ধ্যা আমি চিবাস আবার লোকগুলো থাকতো জমায়া, পরে আস্তে চিবা ঢুকে মানে গুলিগুলো করতো। এইভাবে আমার মৌতের মানুষগুলা মারা হয়। অপ্রকাশিত ভিডিও ফুটেজের সূত্র ধরে মোহাম্মদপুরে ওই সময় দায়িত্ব পালন করা নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরিচয় নিশ্চিত হই আমরা। নাম মেহেদী হাসান। মোহাম্মদপুরের জুলাই যোদ্ধাদের অভিযোগ, প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তার নির্দেশেই আন্দোলনকারীদের উপর ভয়ঙ্কর নৃশংসতা চালানো হয়। আমি যতটুকু দেখেছি, জুলাই আন্দোলনের 16 তারিখের পর থেকে একদম 5ই আগস্টের পূর্ব মুহূর্ত পর্যন্ত মোহাম্মদপুরে যে নেতৃত্বটা দিয়েছে তিনি হচ্ছিল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান। তো তার নেতৃত্বে হচ্ছে পুলিশ আমাদের দিকে গুলি করেছে। আমি শুরুতেই একটা কথা বলেছিলাম যে 21 তারিখে তিনি একদম কাছাকাছি আমাদেরকে 5 মিনিট সময় বেঁধে দিয়েছিলেন, যে তিনি এবং বলেছিলেন যে 5 মিনিটের মধ্যে রাস্তা ক্লিয়ার না করে তোমাদের দিকে তাক করে তোমাদের দিকে আমরা গুলি করতে বাধ্য হব। তিনি তার নেতৃত্বে মোহাম্মদপুরে পুলিশ এবং বিজিবি আমাদের দিকে তাক করে গুলি করে এবং নির্বিচারে আমাদের ভাইদেরকে শহীদ করে এবং আহত করে। 20 জুলাই যেদিন সেনাবাহিনী গুলি করে, সেই দিন সাদা পোশাক পরা কালো একজন লোক, সাদা পোশাক এবং প্যান্ট, কালো প্যান্ট পরা, তিনি সেনাবাহিনীর আশেপাশে ঘুরতেছিলেন এবং তিনি আন্দোলনকারীদের মাঝেও এসেছিলেন। আন্দোলনকারীদের মাঝে এসে কারো কারো থেকে নামও জিজ্ঞাসা করতেছিলেন এবং আন্দোলনে এখানে কে লিড দিচ্ছে এরকম ধরনের কথাবার্তাও জিজ্ঞাসা করতেছিলেন। তো ওইখানে ওরকমভাবে কেউ কিছু বলে নাই। স্বাভাবিকভাবে আমরা আসছি এখানে আন্দোলন করার জন্য, কে নেতৃত্ব দিচ্ছে, কে এখানে আন্দোলনের স্পটটা তৈরি করেছে, এইটা জানার বিষয় ছিল না স্বাভাবিকভাবেই। কারণ ফ্যাসিস্টের উপর যেই পরিমাণ ক্ষোভ ছিল মানুষের, সেটার কারণে ওরকম একটা কারণ ছিল না যে এখানে কে আন্দোলন নেতৃত্ব দিচ্ছে এটা দেখার, আন্দোলন হচ্ছে কিনা এটা দেখতেছিল সবাই। তো এখান থেকে সে তেমন কোনো কিছু পায় না। আমরা যেটা লক্ষ্য করেছিলাম যে সেনাবাহিনী যখন একবার শুয়ে পড়লো এবং গুলি করতে পারলো না, আবার দাঁড়িয়ে গেল, এবং দ্বিতীয়বার যখন পুনরায় গুলি করছিল তখন সে রাউন্ড গুনছিল এবং খাতার মধ্যে নোট করতেছিল যে 1, 2, 3 এরকমভাবে বলছিল। 6 রাউন্ড হয়েছে, 6 রাউন্ড এরকম একটা কথা বলতেছিল। তো এরপর তারা উঠে যায় আর কি, মানে 6 রাউন্ড গুলি করেছে এটা সে নোট করেছিল। ম্যাজিস্ট্রেটের এই ভূমিকাটা আমরা দেখেছিলাম। খোঁজ নিয়ে জানা যায় 5ই অগস্টের পর নওগাঁর নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ মেহেদী হাসান। পরে গেল মার্চে পায়রা বন্দরের এস্টেট অফিসার হিসেবে বদলি হন সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার এই কর্মকর্তা। বর্তমানে সেখানেই কর্মরত আছেন। নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার থাকাকালীন মেহেদী হাসানের দেয়া একটি বক্তব্য আমাদের হাতে এসেছে, যেখানে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শোনা যাচ্ছে তাকে। আমার আজকের এই অনুষ্ঠানের বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই আগস্ট অভ্যুত্থানে নিহত এবং মারাত্মকভাবে আহত ব্যক্তিবর্গের স্মরণ করছি। নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে মোহাম্মদপুরে ভূমিকা ও ছাত্র জনতার অভিযোগের ব্যাপারে মেহেদী হাসানের সাথে আমরা যোগাযোগ করি, কিন্তু টেলিফোনে জানান জুলাই ইস্যুতে তিনি কিছু বলতে চান না। আপনার একটু মনে হয় যেহেতু বিষয়টা তদন্তাধীন আছে, আমার বিষয় দেখছে আপনি বেশি কথা বলতে পারবেন।
যারা আমার সংশ্লিষ্ট যেকোনো ক্ষেত্রে করছে ওদের সাথে কথা বলবো। আচ্ছা, এমনিতে আপনি কি আমাদের সাথে কথা বলতে ইচ্ছুক কিনা? অভিযোগের জায়গাটা আপনার দিকেই বেশি, ওখানকার লোকজনের আর কি। হ্যাঁ, এখন আপনি আমাদের সাথে একটু কথা বলতে পারেন কিনা এটা নিয়ে? না, আমি এটা নিয়ে কথা বলতে পারবো না। জুলাই অভ্যুত্থানে নিপীড়নকারীদের বিচার চলছে। আওয়ামী লীগের সর্বোচ্চ নেতৃত্ব থেকে পুলিশ কাঠ গড়ায় সবাই, কিন্তু মেহেদী হাসানের মতো প্রশাসন ক্যাডারের বহু কর্মকর্তা পর্দার আড়ালে চলে গেছেন, পদোন্নতিও পাচ্ছেন, যাকে ছাত্র জনতার রক্তের সাথে বেইমানি বলছেন জুলাই যোদ্ধারা।